এখন যদি এই ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে পাওয়ার পরে যদি এই জাতি ওনাকে বুঝতে না পারে তাহলে না লতে জাতির জন্য। আমি তাবিজ ফারুক বলে গেলাম, আইএমএ জাহিলিয়াতের যুগের সাইতে ওই যে কিছু দেশ বা গোত্র আল্লাহ উল্টে দিছে না, উল্টানো ছাড়া এই বাংলাদেশ আর ভালো হবে না। এমন একটা দল, এমন একটা জাতি, এমন একটা গোত্র আমাদের দেশে আসা উচিত, অসভ্য শব্দটা যেন বাংলাদেশ থেকে চিরতরে মুছে যায়। ডক্টর ইউনুস সারা পৃথিবীর যে সম্মানের জায়গায় ছিলেন বা এখনো আল্লাহ রেখেছেন, বাংলাদেশের হয়তো কয়েক হাজার বছর যুগ আসতে যেতে পারে, হয়তো আমি দেখব না। সারা পৃথিবীতে যদি গ্লোবালি অনারেবল পার্সন কাউন্ট করা হয়, এর মধ্যে 12 জন ব্যক্তি আছেন এই 700 কোটি মানুষের মাঝে। এর মাঝে একটা মানুষ হচ্ছেন অনারেবল আমাদের আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। এইটাতে ইন্ডিয়ান কিছু চ্যানেল, আমি কালকে আর বাংলা সম্ভবত একটা চ্যানেল আছে, ওখানে মোহাম্মদ ইউনুস বলে, ওদের ভিতরে বাঁশ দিয়ে শালা খাড়া করাই দেওয়া উচিত। মানে আমি জাস্ট এইরকম বলছি, তোমরা যদি আমার এই কথাটা যদি শুনে রাখো, ইন্ডিয়ার ওই আর চ্যানেলের যেই প্রেজেন্টার, ওই শালা মনে হয় মানে উল্টা পাল্টা মনে হয় কিছু খেয়ে মনে আসে। আরে ভাই, তুমি একটা মানুষকে আগে সম্মান করো এই যে মেন হিসাবে। আমরা কি পারি না শেখ হাসিনাকে গালি দিয়ে কথা বলতে? এর অর্থ কি আমার প্রতি মানুষের বিদ্রুপ আচরণ জন্মাবে যে এ যে কথা বলছে ও বেয়াদব, ও যে দলের হয়ে কথা বলছে সেও বেয়াদব। আমাদের নবী কি শিক্ষা দিছে এই যে মুসলমান হিসাবে? তুমি এমন কিছু করো না যা তুমি নিজে করো না। তো তোমার এই চ্যানেল কিরকম এটা তো আমার জানার বিষয় না, তোমার প্রেজেন্টেশন দেখে বুঝে গেছে যে তোমার চ্যানেলের মালিক কেমন। ভালো রাঁধুনি ভাই ভাত টিপে না, ভাতের মার দেখে বলে যে ভাত হয়ে গেছে। তো বেয়াদবকে আমি বলতে চাই, যে দেশের প্রেজেন্টার এরকম, তাহলে সেই দেশের মালিক কেমন? এবার আসেন ডক্টর ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে। উনার সাথে তো শেখ হাসিনার এর আগে দহরম মহরম সম্পর্ক। উনি বলছে যে আমি লাইসেন্স করে দিছি এই সেই, কিন্তু যখনই পেস্টটা দেখেন কোথায়, জাতির পিতা হিসেবে বাংলাদেশে উনার উপর তো আর কিছু নাই। তো জাতির পিতা তো নোবেল প্রাইজ পায় নাই। আপনি একটা গ্রামের পিতাও তো হইতে পারে, ধরুন কোনো কারণে আপনি একটা গ্রাম স্বাধীন করছে, গ্রাম বানাইছেন, তখন আমরা কি প্রতিষ্ঠাতা সভাপতি বলি না? প্রতিষ্ঠাতা সভাপতি মানে এটার বাপ উনি। প্রতিষ্ঠাতা সভাপতি মানে কি? বাবা, ক্রিয়েটর অফ দিস প্রজেক্ট, দিস এই এরিয়া, মানে এটার বাপ উনি। জাস্ট এটা আমরা হচ্ছে বিভিন্ন ক্ষেত্র হিসাব করি। তো বাংলাদেশটা যখন হচ্ছে ওনাকে জাতির পিতা হিসেবে বলছে, এখন শান্তির পিতা হয়ে গেছে বাংলাদেশের। মানে শান্তির পিতা হিসেবে আখ্যায়িত পাইলেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এখন জাতির পিতা বেশি মূল্যায়িত ওয়ার্ল্ডে না শান্তির পিতা? আপনি আমাকে বুঝান। শান্তি, সারা পৃথিবীর মানুষ শান্তি চায়। তো যে মানুষটাকে ওয়ার্ল্ড ওয়াইড শান্তিতে নোবেল দিলেন, তাহলে জাতির 100 জাতির পিতা তো ভাই শান্তির নোবেলের কাছে কিছু না। তখন এই শেখ হাসিনার তেলে বেগুনে জ্বলে উঠলেন। তাহলে আমার বাবার চাইতেও সম্মানিত মানুষ বাংলাদেশে তৈরি হয়ে গেছে। এই ওনার মধ্যে একটা জলস শুরু হইল। এখন জাতির পিতাকে নিয়ে যদি কেউ এক কলাম লিখতো, ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে নিয়ে মানুষ 1000 কলম লেখা শুরু করলো। এই তখন উনি এটাকে কাট শুরু করলো যে না, আমার বাবার চাইতে ইম্পর্টেন্ট কোনো পাবলিক কোনো পার্সন আমি বাংলাদেশে রাখবো না। আজকে আমি মেন জিনিসটা তুলে দিলাম। জাতির পিতা দেখেন আজকে মানুষ সম্মান করছে, দ্যাটস ওকে, এই মানুষই রক্ষা করছে। এই আর্মিরাই আবার দেখেন জাতির পিতারে পিটাই আবার নামাইছে। ইটস ট্রু, জাতির পিতার আমি কিছু কিছু জায়গায় দেখছি এটা করা উচিত না, তারপর আমি কি বলছি দেখেন প্রস্রাব করতেছে কেন? ঘৃণা। আপনি তো চুমাবে মানুষ। ডাক্তার মাহাতির মালয়েশিয়ার, ওনাকে সম্মান করে না মানুষ কেন? এই জাতিকে আপনি বাস দিবেন, সে আইটটা অলাটা দিয়ে রাখবো, মানে যেটা ধরেন ছড়া সিটাই ওই রকম বিষয় রয়েছে। এবার আসেন, তখন উনি কি করলো যে আমার বাবার চাইতে সম্মানিত মানুষ এই বাংলাদেশে তৈরি হবে, আই ক্যান টলারেট ইট, আমি এটা মানতে পারবো না। কারণ কাকড়ার বৈশিষ্ট্য দেখছেন না, ওই যে উঠতে গেলে নামিয়ে ফেলে। তো তখন ওনারা কি করলো, বাংলাদেশে উনি সুদখোর, এই খোর সেই খোর, ওনার নামের লেখালেখি শুরু করলো। আরে ভাই, আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, বাংলাদেশ তো বিশ্বের জায়গায় বাংলাদেশে লেখা যায় না, এই বাংলাদেশের মানুষটাকেই সারা ওয়ার্ল্ডে আল্লাহ সম্মানিত করলেন। এবার দেখেন, অত্যাচারিত যখন কোনো শাসক পায় কোনো দেশ, ওটার একটা সময় লাগে ধ্বংস হইতে। ধ্বংস হওয়ার পরে বন্যার উপকারিতা দেখেন, বন্যায় কিন্তু পলি দিয়ে যায়, পলি মাটি, যেটা দিয়ে ফসল ভালো হয়। তো বাংলাদেশের এই বন্যা, আওয়ামী লীগের যে বন্যা আগাছা যেগুলো ছিল, এগুলো কিন্তু এখন আর দেশে নাই। ইয়াং জেনারেশন পলি আকারে ঢুকেছে, পলি মাটি দেখছেন না? আজকে ওরা রাস্তা পরিষ্কার করছে। কেন ওরা রাস্তা পরিষ্কার করবে আপনি আমাকে বলেন? নর্দমা হবে কেন? 15 বছর আপনারা কি শিখছেন আপনি আমাকে বলেন?
রাস্তা রাস্তা আপনি ময়লা দেখছেন না আপনি? আমার কথা যে রাস্তা রাস্তা ময়লার মোড় থাকবে কেন? ডাস্টবিন পড়ে থাকে, ময়লা গন্ধে আমি নাক ধরে বাচ্চারা স্কুলে যাবে কেন? এগুলো কি আপনারা চোখে দেখেন না? আমি জাস্ট সিম্পলি কথা বলি। মানুষ তো এই যে ধর ঢাকা শহরের কিছু কিছু জায়গা, এটা তো রাজধানী, অনেক সময় মনে হচ্ছে গ্রামের রাস্তায় চাইতে খারাপ। কেন আপনি ব্যক্তি স্বাধীনতা হস্তান্তর কেন করবেন? দেখেন যখন ছাত্ররা আসতো তখন অনেকেই বলছে কে জানি এখন ওদেরকে লিডিং করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের একটা সাক্ষাৎকার আপনারা পাবেন। 111-এ আর্মিরা গিয়ে ওনার বাসায় বলছে স্যার আপনি ক্ষমতা নেন, বলছে আমি ক্ষমতা চাই না। কিন্তু যখন এই ছাত্ররা ওনাকে প্রস্তাব করলেন, উনি শুধু এই যে কিডস, এরা তো বাচ্চাই, আমার কাছে বাচ্চাই, এদেরকে এরা হচ্ছে কাদার মতো, আপনি যা খুশি তা করতে পারবেন। মানে আমি স্যারকে সেলুয়েট জানাচ্ছি। যদি আমার ডাকে উনি আসতেন আমি বুঝতাম যে উনি ক্ষমতার লোভে আসছেন। আজকে আমি সারা বাংলাদেশের মানুষের কাছে একটা জিনিস মেসেজ দিয়ে দিতে চাই, উনি ক্ষমতার লোভে আসেন নাই। কিডসগুলোকে দিয়ে, কাদামাটিগুলোকে দিয়ে উনি এমন কিছু জিনিস গড়ে যাবেন যেটা বাংলাদেশের মানুষ পোড়াই ওটাকে রেখে দিবে, এটা ভাঙতে আর পারবে না। এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এটা করার জন্য আসছেন। উনি দেখিয়ে দেবে, কারণ 111-এর সময় আর্মিরা ছিল, সাধারণ মানুষ কিন্তু ছিল না। আর এখন আমার সন্তানেরা আছে ওনার সাথে, বলে ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ, বলে না সবাই কর্মকর্তা, এগুলো ফালতু কথা। আজকে 53 বছর জীবনে, বাংলাদেশের জীবনে একজন MA পাস স্টুডেন্ট সংসদে গেছে। আপনি আমাকে বলেন যে তুমি স্টুডেন্টের আসনে তুমি আসো, পাইছেন আজকে আমাকে বলেন। এরপর আমি আজকে কিছু কথা বলবো আপনাদের মাঝে, যেটা বাংলাদেশে কেউ বলবে না। 68,000 গ্রাম, এই বাংলাদেশ কৃষি প্রধান না? একজন কৃষক আজকে সংসদে গেছে, আপনি আমাকে বলেন। কৃষিমন্ত্রী তো ভাই যে কৃষক সে হবে। এখন যে সারা জীবন বাংলায় পড়াশোনা করছে সে তারে বানায় কৃষিমন্ত্রী। একজন কৃষক, শিক্ষিত কৃষক, সে তো বুঝতে পারবে কোন মাসে কি ফসল কিভাবে কি হয়। যে জীবনে ডাক্তারিও বুঝে না তারে বানায় স্বাস্থ্যমন্ত্রী। এই জাতির কপালে তো আরো আগে দুর্ভোগ আসা উচিত ছিল। এখন যদি এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে পাওয়ার পরে যদি এই জাতি ওনাকে বুঝতে না পারে, তাহলে না লতে এই জাতির জন্য। এই জাতি আমি তাবিজ ফারুক বলে গেলাম, IMA জাহেলিয়াতের যুগের সাইতে ওই যে কিছু দেশ বা গোত্র আল্লাহ উল্টে দিছে না, উল্টানো ছাড়া এই বাংলাদেশ আর ভালো হবে না। কারণ কিছু মানুষকে আল্লাহ দিয়ে দেখে যে তোমার এই মেসাকার নৈরাজ্যজনক সরকার আমি অধপতন করে দিছি, দিয়ে এমন একটা মানুষকে আমি তোমাদেরকে দিছি যার মধ্যে কোনো লোভ নাই। লোভ থাকলে উনি আজকে 1.5, 2, 3, 4 লক্ষ টাকা দামের ব্লেজার পরতেন, জামা কাপড় পরতেন। ওই যে আমি একটা কথা, বাদ টিপতে হয় না। ওনার জীবনযাত্রাটা দেখেন, মানে সিম্পল এটা ফতুয়া পড়বেন, সাপে ওনার একটা কোটি পড়েন। এই মানুষটাকে তো আল্লাহ বিশ্বের দরবারে, আমি যতটুকু জানি, উনি 2 ঘন্টা বক্তৃতা দিলে বাংলাদেশি টাকা 2 কোটি টাকার মতো নেয়, 1.5 থেকে 2 কোটি টাকা নেয়। আর আন্দালি বালো পার্থর ভাইয়ের একটা বক্তৃতা আমার খুবই ভালো লাগছে, যেমন উনি আমার কাছে একজন ভালো মানুষ। উনি বলছে আমার ফোনে যদি VIP কোনো নাম্বার আসে সেটা হচ্ছে জয়নাল আবেদিন ফারুকির, আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ফোনে স্বয়ং আমেরিকার প্রেসিডেন্টের হিলারি, তখন অত হিলারি ছিলেন, মানে উনার ফোন আসে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পৃথিবীর আমার মনে হয় না এমন কোনো ব্যক্তিকে যে ওনার PS এর মাধ্যমে কারোর সাথে কথা বলা লাগবে এরকম আমার মনে হয় না। উনি সরাসরি আজকে ওই মানুষগুলোকে ফোন দিতে পারবেন। থার্ড অপশানে আসে, আমি ধরেন আমার এলাকার গরিব মানুষ, তো আমার ধন সম্পদ সব মিলিয়ে যদি 3 লাখ টাকা হয়, আমাকে কিন্তু কখনো আমার গ্রামের মানুষ আমাকে 4 লাখ টাকা লোন দিবে না। আমি কি আমার এই যুক্তিটা একটু বুঝবেন, যে ওর ঘর বাড়ি বিটে বিক্রি করলে তো 4 লাখ টাকা হবে না, তুমি আমার থেকে 2 লাখ টাকা লোন নিতে পারো। না হলে কি হবে, ব্যাংক কি করে, দেখবেন যে আপনার যা সম্পদ আছে 70% আপনাকে দেয় হাইস্ট, প্রথম 30%। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সম্মান যেটা আছে সারা ওয়ার্ল্ডে, এরকম 100 বাংলাদেশের অ্যাসেটের চাইতে বেশি। বাংলাদেশ বাদ, ওনাকে সম্মান করে যে সম্মানটুকু করবে, 1000 বাংলাদেশ গড়তে ওনার সময় লাগবে না। মানে আমি ওনাকে হিসেব করছি ওই জায়গায়, বাংলাদেশ হিসাবে না।
ডক্টর ইউনুস বাংলাদেশের একটা স্বর্ণের টুকরা, একটা ডায়মন্ডের টুকরা। এইটাকে দিয়ে যদি আমরা অলংকার বানাইতে না পারি, আমাদের চাইতে পোড়া কপাল আর কিছু না। এবার আসেন ওই যে শব্দবোমা মারে যে কি ওনার নাম, সেফুদার একটা কথা শুনেন। সেফুদার চাইতে নাকি 10 বছরের বড় ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, 10 বছরের। সেফুদার দিকে তাকান আর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের দিকে তাকান, উনারা এখনো দেখলে মনে হয় যে উনি স্ট্রং মানুষ। যে মানুষ মানসিকভাবে স্ট্রং, আজকে এই মেসেজটা সারা জীবনের জন্য রেখে নেন। আপনি কখনো হেরে যাবেন না। আর আপনি যদি বিবেকের কাছে হেরে যান, আপনি দুর্বল হয়ে যাবেন। যে মানুষ ডাকাতি করে, চুরি করে, নেশার সাথে সম্পৃক্ত, দেখবেন যে ওর শরীর ভেঙে যায়, মন ভেঙে যায়, চুরি করলে এলাকায় ঢুকতে পারে না, একটা হেয় প্রতিপন্ন থাকে। এরকম একটা মানুষকে পাওয়ার পরে এই ইয়াং জেনারেশন, আমি ওই দিনও বলছিলাম যে বিএনপির তো ক্ষমতায় গেছে, আওয়ামী লীগও গেছে, জাতীয় পার্টিও গেছে, কি হয় শুধু যাত্রী বদল হয়। এমন একটা দল, এমন একটা জাতি, এমন একটা গোত্র আমাদের দেশে আসা উচিত, এই অসভ্য শব্দটা যেন বাংলাদেশ থেকে চিরতরে মুছে যায়, যে এই জাতিটা তো অসভ্য। বিশ্বের কোন জায়গায় ভাই সবাই বলে না যে বাঙালি অশালা একটা অসভ্য জাতি? একই কাজ পাকিস্তান করে, টাকা নেয় একরকম, ইন্ডিয়ান কাজ করে, টাকা নেয় আরেক রকম, বাঙালি করে আরেক রকম। এই যে ধরেন যেই ইন্ডিয়া এতদিন বাংলাদেশকে চুষছে না, 26 লক্ষ মানুষ বাংলাদেশে কাজ করতো, ইন্ডিয়ান 26 লাখ। ডু ইউ ইমাজিন অ্যাবাউট ইট? এটা কি জন্য ঢুকাইছে? এই যে রোহিঙ্গা থেকে শুরু করে সবটা কিন্তু একটা মাস্টার প্ল্যান। একটা জাতিকে যদি আপনি ধ্বংস করতে হয়, সর্বপ্রথম তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দাও, একদম সর্বপ্রথম। সেকেন্ড অপশন হচ্ছে পারিবারিক অশান্তি দিয়ে যাও। আজকে দেখেন মানে অশান্তির নমুনাটা দেখেন, মানে আমার ঘৃণা লাগে, ভাবতে অবাক লাগে।